হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইটার জীবন বিজ্ঞান পাঠটা পড়াবো। তো আজকে আমি শুরু করছি চ্যাপ্টার 6। এটাই জীবন বিজ্ঞানের প্রথম পার্ট, চ্যাপ্টার জীবদেহের গঠন। তাহলে জীবদেহের গঠন জানতে হলে আমরা প্রথমে বিভিন্ন সজীব এবং জড় বস্তুর মধ্যে পার্থক্য করতে পারছি কিনা সেটা দেখতে হবে। আমাদের চারপাশে অনেক রকম বস্তু থাকে, তার মধ্যে কিছু থাকে সজীব বস্তু, মানে যাদের মধ্যে প্রাণ আছে বা জীবন আছে, এবং কিছু হচ্ছে জড় বস্তু যাদের মধ্যে জীবন নেই। তাহলে এই যে সজীব বস্তু মানে বিভিন্ন প্রাণী, উদ্ভিদ বা গাছপালা, এগুলোই আমরা সজীব বস্তুর মধ্যে ফেলি। তো তাদেরকে জড় বস্তুর থেকে আলাদা আমরা কিভাবে করছি না, তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। কি কি বৈশিষ্ট্য? না, তারা খাদ্য গ্রহণ করে, খাবারটা খেয়ে তাদের বৃদ্ধি হয়, তারা ছোট থেকে বড় হয়। তারপর প্রাণীদের ক্ষেত্রে তারা স্থান পরিবর্তন করতে পারে বা গমন করে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তাদের শরীরের মধ্যে যে সমস্ত দূষিত পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো তারা শরীর থেকে বাইরে বের করতে পারে, যাকে আমরা রেচন বলি, এটা তারা করতে পারে। আবার তারা বংশ বৃদ্ধি করতে পারে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা সজীব বস্তুর মধ্যে লক্ষ্য করি, তো সেই বৈশিষ্ট্যগুলো কিভাবে তাদের শরীরের মধ্যে চলে সেটা তোমরা আজকে জানবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তাদের সম্পন্ন করার জন্য শরীরে বিশেষ কিছু গঠন আমরা লক্ষ্য করি। কি গঠন? সেইগুলোকে বলা হচ্ছে তোমার সিস্টেম বা তন্ত্র। এই প্রত্যেকটা কাজ করার জন্য জীবদেহের মধ্যে কয়েকটি সিস্টেম বা তন্ত্র থাকে। যেমন ধরো, শ্বাসকার্য চালানোর জন্য শ্বাসতন্ত্র, রেচন কার্য চালানোর জন্য রেচনতন্ত্র, বংশবৃদ্ধি করার জন্য জননতন্ত্র, খাবার হজম করার জন্য পৌষ্টিকতন্ত্র প্রভৃতি অনেকগুলো তন্ত্র নিয়ে একটা জীবদেহ তৈরি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে জীবদেহের মধ্যে বেশ অনেকগুলো তন্ত্র থাকে। এবার তাহলে তন্ত্র বা সিস্টেম কি নিয়ে গঠিত সেটাও আমাদেরকে তাহলে একটু দেখতে হবে। ধরো শ্বাসতন্ত্র, শ্বাসতন্ত্রটা আমরা দেখছি, তাহলে দেখতে পাবো তার মধ্যে কি কি আছে না, ফুসফুস আছে, তারপর শ্বাসনালী আছে, তারপর আমাদের নাসিকা যেটা আছে সেই নাসিকা আছে, বহির্নাসারন্ধ্র, অন্তর্নাসারন্ধ্র, মানে এই যে বিভিন্ন অংশগুলো নিয়ে তন্ত্রটা গঠিত হলো, এইগুলোকে বলা হচ্ছে অঙ্গ। তাহলে বেশ কয়েকটা অঙ্গ নিয়ে একটা তন্ত্র তৈরি হচ্ছে। তাহলে বুঝতে পারলাম একটা জীবদেহ অনেকগুলো তন্ত্র নিয়ে গঠিত। এবার প্রত্যেকটা তন্ত্র অনেকগুলো অঙ্গ নিয়ে গঠিত, ঠিক আছে? তাহলে এবার এই অঙ্গগুলো কি নিয়ে গঠিত সেটা আমরা জেনে ফেলি। এই অঙ্গগুলো যে জিনিসটা নিয়ে গঠিত সেটাকেই বলে কোষ। কোষ হচ্ছে জীবদেহের সব থেকে ছোট ক্ষুদ্রতম একক। এই কোষ নিয়ে সমগ্র অঙ্গগুলো গঠিত হয়, যেই অঙ্গগুলো দিয়ে তন্ত্র গঠিত হয় এবং তন্ত্র দিয়ে জীবদেহ গঠিত হয়। তাহলে সামগ্রিকভাবে জীবদেহের সব থেকে ছোট গঠনগত এককটাকে আমরা কি বলতে পারি না, কোষ। তাহলে বুঝতে পারলে কোষ জিনিসটা কিভাবে আমাদের জীবদেহের গঠনগত একক বলা হচ্ছে কোষকে। এটাকে তোমরা তুলনা করতে পারো একটা বাড়ির সাথে, মানে জীবদেহটাকে একটা বাড়ির সাথে তুলনা করা যায়। একটা বাড়ি যেমন অনেকগুলো ইট নিয়ে তৈরি, তাই তো? আমরা সবাই জানি বাড়ি তৈরি হয় ইট দিয়ে। তাহলে যেমন একটার পর একটা ইট সাজিয়ে সাজিয়ে বাড়িটা তৈরি হচ্ছে, ঠিক সেই রকম বাড়িটার জায়গায় তুমি একটা জীবদেহকে ভাবো। তাহলে জীবদেহটা একটার পর একটা কোষ দিয়ে তৈরি হচ্ছে, মানে একটার পর একটা কোষ সাজিয়ে একটা অঙ্গ তৈরি হলো, তারপর এক একটা অঙ্গ নিয়ে একটা তন্ত্র তৈরি হলো, এবং তন্ত্র দিয়ে পুরো জীবদেহটা তৈরি হলো। তাহলে বুঝতে পারলে কেন আমরা কোষকে জীবদেহের
গঠনগত একক বলছি। আচ্ছা, এবার কোষকে আমরা জীবদেহের কার্যগত এককও বলি। কেন? কার্যগত মানে কাজ, জীবদেহের মধ্যে যে কাজগুলো হয় সেই কাজগুলো তোমার বিভিন্ন তন্ত্র করে। তন্ত্রের মধ্যে আমরা লক্ষ্য করি যদি, তাহলে দেখতে পাবো যে অঙ্গগুলো আছে তারা সেই কাজগুলো করছে। এবার অঙ্গর যে কাজগুলো, সেই কাজগুলো আসলে হয় অঙ্গগুলো যেটা দিয়ে গঠিত মানে কোষ দিয়ে গঠিত, সেই কোষের মধ্যেই কাজগুলো আসলে হয়। এর ফলে পুরো জীবদেহের মধ্যে সেই কাজের বহিঃপ্রকাশটা আমরা বাইরে থেকে দেখতে পাই, কিন্তু আসলে কাজটা কোষের মধ্যেই হয়। সেই জন্য কোষকে আমরা কার্যগত এককও বলতে পারি। তাহলে আমরা যদি কোষ কাকে বলে এটা বলতে চাই, তাহলে আমরা এক কথা এটাই বলতে পারি যে জীবদেহের গঠনমূলক এবং জৈবিক ক্রিয়ামূলক একককেই আমরা কোষ বলতে পারি। তাহলে বুঝতে পারলে কোষ কাকে বলে? না, কোষ হলো জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। তাহলে বুঝতে পারলে কোষ কাকে বলে। এবার এই যে কোষ, কোষের আকার কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, কোষ খুবই ছোট, আণুবীক্ষণিক। কোষকে দেখতে হলে আমাদেরকে একটা যন্ত্রের সাহায্য নিতে হয়। কি যন্ত্র? না, অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। এবার মাইক্রোস্কোপ কি সেটা সম্বন্ধে আমরা জানব।